হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। চারিদিকে এখন একটা রবি শোনা যাচ্ছে, সেটা হলো ওয়াকফ। তা অনেকেই জানে না যে এই ওয়াকফটা কি, ওয়াকফ সংশোধনী আসলে কি, বা কি ছিল, বা কি চেঞ্জ হয়েছে, বা কি হতে চলেছে, সেটা অনেকে জানে না। তারা মিছিল মিটিং করে ফেলছে, অশান্তিও ঘটিয়ে ফেলছে। তা আমি তোমাদেরকে বলবো, এখানে পুরো ওয়াকফ নিয়ে আমি আলোচনা করব। কি ছিল, কি পরিবর্তন হয়েছে, কি হতে চলেছে, কাদেরকে অধিকার দেওয়া হয়েছে, কি কমানো হয়েছে, কি অধিকার কমানো হয়েছে, সব ডিটেলস আলোচনা থাকবে। আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা না টেনে, না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখো, পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এবং আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে কেউ উত্তেজনার বশে কোনো প্ররোচনায় পা দিয়ে এমন কিছু ঘটিয়ে ফেলো না যাতে তোমার ভবিষ্যতের কোনো ইম্প্যাক্ট পড়ে বা তোমার কোনো ক্ষতি হয়। কারণ তুমি কিন্তু এমন হতে পারে তোমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। তোমার যদি কিছু হয়ে যায় বা তুমি যদি চলে যাও, তোমার ফ্যামিলিটা সাফার করবে। তাই একটু মাথা ঠান্ডা রাখো সবাই। আমার এবং হিস্ট্রি ইনসাইডের পক্ষ থেকে সবার কাছে আমি হাত জোড় করে এই রিকোয়েস্টটা করছি, একটু ঠান্ডা থাকো। কেমন? চলো আমরা দেখি ওয়াকফ তোমার হচ্ছে বিলটা কি বলছে, মানে এই ওয়াকফটা আসলে কি। দেখো ওয়াকফ কি, ওয়াকফ হলো একটা মুসলিম আইন। বুঝলাম মুসলিম আইন, কিন্তু এটা কি? এটা হলো মুসলিম আইনে একটা মানে তোমার সম্পত্তি রিলেটেড মুসলিম আইন, বুঝলে? তাহলে কি এই যে সম্পত্তি, ধরো আমার অনেক সম্পত্তি আছে, বা কোনো ধরো মুসলিম যুবক তার অনেক সম্পত্তি আছে, সে কি করলো, তার কিছু অংশ সে ওয়াকফে দিতে চাই, সে ওয়াকফে দান করে দিল। বুঝতে পেরেছো? এবার এই সম্পত্তি ওয়াকফ নিয়ে কি করতো, সেবামূলক কাজ করতো এবং ধর্মীয় কাজেও তোরা সেইটা ব্যয় করতো। বুঝতে পেরেছো? এবার আমরা জানলাম ওয়াকফ আইন, কিন্তু ওয়াকফটা কি? ওয়াকফ হলো সেইটা, অর্থাৎ ওই সম্পত্তি, যে সম্পত্তিটা দেওয়া হচ্ছে, ওই সম্পত্তিটা যখন দান করা হয়ে গেল তখন সেটা ওয়াকফ হয়ে গেল। আর যে দান করছে, আমরা যারা দান করে বাংলাতে কি বলি, দাতা কর্ণ, দাতা বা দানি বলি না, ওয়াকফ হিসেবে বলছে তাকে ওয়াকাফি, অর্থাৎ যে দান করবে। তাহলে কি ওয়াকফ হলো একটা আইন, যেটা মুসলিম আইন, এটা একটা সম্পত্তি রিলেটেড আইন। আর ওয়াকফ মানে একটা মুসলিম সম্পত্তি, যেটা হলো সাধারণত দান করা সম্পত্তি মুসলিমদের, এবং এই সম্পত্তি মূলত তোমার ব্যবহার করা হয় সেবা এবং ধর্মীয় কাজে। আর ওয়াকাফি যারা দান করছে তাদেরকে ওয়াকাফি বলা হয়। বোঝা গেল? চলো এবার কি, এটা ধরো তুমি ওয়াকফ দান করলে, ধরো আমার একটা বন্ধু, তার নাম জাহেদ, আমার একটা বন্ধুর নাম জাহেদ, সে দান করলো ওয়াকফে। তার মনে হলো এখন হাতে টাকা পয়সা নেই, আমি আবার ফিরিয়ে নেবো না। তুমি যে সম্পত্তিটা দান করবে সেটা তুমি আর ফিরিয়ে কোনোদিন নিতে পারবে না, পুরোপুরি তোমাকে দান করে দিতে হবে। দেখো এই ওয়াকফ এটা একটা বডি, বুঝলে? তা কোনো বডি যখন ফর্ম করে তার একটা স্ট্রাকচার থাকে, তার একটা সেটা বিভিন্নভাবে একটা ফরমেশন হয় না। তো ওয়াকফ বডি মূলত আমি বলবো, তো ওয়াকফের যে উপার্জন, এই ওয়াকফের জমি তো ফেলে রাখে না, বিভিন্নভাবে উপার্জন হয়। তা বলা আছে যে উপার্জনের 7% তোমার হচ্ছে এই ওয়াকফের ধরো এই সম্পত্তির মধ্যে দেখভাল যারা করবে তাদেরকে বলে মুতোয়ালি। তাই 7% ব্যয় হবে এইসব কর্মচারী রাখা টাকা, এইসবের মাইনে টাইনে দিতে, আর বাকি 93% ধর্মীয় ও সামাজিক কাজে যাবে। এটা হলো ওয়াকফ বলেছে। এবার চলো আমরা স্ট্রাকচার অফ ওয়াকফ বোর্ড প্রথমেই যদি দেখি, কি দেখবো, তোমার সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, যেটা সেন্ট্রালের। আর প্রত্যেকটা স্টেটে একটা করে ওয়াকফ বোর্ড থাকে, মোট 30টা মতো তোমার ওয়াকফ বোর্ড আছে। আমাদের তো ভারতে 28টা রাজ্য আর তোমার 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এখন, বুঝতে পেরেছো? তার 30টা মতো তোমার স্টেট ওয়াকফ বোর্ড আছে। তা আমরা চলো একটু দেখে নিই যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলটা কিভাবে ফর্ম করে, বা এটা কি। দেখো এটা একটা হলো ন্যাশনাল লেভেল বডি, মানে অল ইন্ডিয়া একটা বডি, যার আন্ডারে তোমার ওই 30টা ওয়াকফ বোর্ড আছে, যেটা গঠিত হয় তোমার 1954 সালের ওয়াকফ অ্যাক্টের সাথে। এবং তারপরে তোমার তাহাট বলে একটা গঠিত হয়, যেটা তোমার হচ্ছে 1955 সালে গঠিত, এবং সেই অনুযায়ী এতদিন চলছিল। তারপর নরসিংহ রাওয়ের একটা আইন আছে, সেটা বলবো সেটা। আর এই যে ওয়াকফ বোর্ডের যে চেয়ারম্যান হয় সেটা হলো ইউনিয়ন মিনিস্টার অফ মাইনরিটিস, বা সংখ্যালঘু যে মন্ত্র দপ্তরটা থাকে তার যে ইউনিয়ন মিনিস্টার থাকেন তিনি হন এই ওয়াকফ বোর্ডে, এই ওয়াকফ কাউন্সিলের চেয়ারম্যান। এদের অবজেক্টিভ কি? এই সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, এদের অবজেক্টিভ মানে এদের কাজ কি? কাজ না হলে তো কেন আর গঠন করে কেন ফেলে রাখবে? এদের কাজ হলো অ্যাডভাইস দেওয়া বা গাইডেন্স দেওয়া স্টেট যে ওয়াকফ বোর্ডগুলো আছে না, স্টেট যে ওয়াকফ বোর্ডগুলো আছে তাদেরকে গাইডেন্স দেওয়া বা তোমার হচ্ছে অ্যাডভাইস দেওয়া। বুঝতে পেরেছো এইটা? এবার চলো আমরা দেখি তোমার স্টেট ওয়াকফ বোর্ড কি বলছে। 30টা মতো ওয়াকফ বোর্ড আছে, এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে।
মেম্বার অফ স্টেট, মেম্বার অফ তোমার হচ্ছে মেম্বার অফ তোমার হচ্ছে স্টেট ওয়াকফ বোর্ড, এই কিছু তোমার ওয়াকফ মানে তোমার স্টেট ওয়াকফ বোর্ডের কিছু মেম্বার থাকে, তারা বিভিন্ন পদ থেকে সেখানে যান। সেরকম ওই স্টেটের কোনো একজন মুসলিম এমপি বা এমএলএ, আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে কি 42টা লোকসভা আছে, 294টা বিধানসভা আছে, তাই এর মধ্যে যে কোনো একজন মুসলিম এমএলএ বা এমপি, এমপি হলো রাজ্যসভা, এই সরি লোকসভা যেটা সেন্ট্রালে যাই, আর এমএলএ হলো রাজ্যের, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হতে হবে, বা মেম্বার অফ পার্লামেন্ট হলেও হবে। আর একজন উলেমা থাকতে হবে, যিনি হলো তোমার রিলিজিয়াস স্কলার, অর্থাৎ ইসলাম ধর্মের যারা স্কলার আছেন তারা তোমার হচ্ছে থাকবে না, তো উলেমা, আলেম উলামা বলা হয় সম্ভবত ওনাদের। আর এবং বেনিফিশিয়ারি অফ ওয়াকফ প্রপার্টি, মানে ওয়াকফ প্রপার্টির যে বেনিফিশিয়ারি তিনি থাকবেন। আর সাম মেম্বার, কিছু মেম্বার তোমার নমিনেটেড হবে বাই গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট, বুঝলে। আর এই যে চেয়ারপারসন, উনি চুজ করবেন এই ওয়াকফ বোর্ডের মেম্বারদেরকে, বুঝতে পারছি। এই যে চেয়ারপারসন যে থাকবে ওই বোর্ডের, তার সে এই মেম্বারগুলোকে উনি মানে চুজ করবে। এই হলো তোমার সেন্ট্রাল এবং তোমার হচ্ছে স্টেট ওয়াকফ বোর্ডের গঠন। আমি তোমাদেরকে বললাম, দেখো এখানে কোনো রাজনীতি কিচ্ছু দেখবে না, কারণ আমি জাস্ট যা আছে আমি সেইটাই বলছি, আমি কোনো পক্ষ বিপক্ষে কিচ্ছু না, জাস্ট আমি এখন একজন নিউট্রাল পার্সন তোমাদেরকে পুরো বিষয়টা তুলে দিচ্ছি, কেমন। এবার হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তোমাকে এবার বলতে পারো স্যার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট কি হলো 25 হলো? না, এটা 13 থেকে চলে আসছে রে ভাই। 13তে কেন? 13তে এই ওয়াকফ নিয়ে অনেক ঘাপলা থাকে। ঘাপলা মানে দেখো, মানুষের মধ্যে ভালো মন্দ খারাপ সব ধর্ম সব জাতি সবার মধ্যেই থাকবে, এর অনেক ঘাপলা আছে, আমি বলবো সেই সম্পর্কে। তা 2005 সালে একটা কমিটি গঠন করা হয়, সেটা নাম হলো সাসার কমিটি। তাই সেই কমিটি 1 বছর তদন্ত করে 2006 সালে একটা রিপোর্ট দেয়। 6 সালে রিপোর্ট দেয় যে না, এই ওয়াকফদের সম্পত্তি আছে 4 থেকে 4 লাখ, 4 তোমার 9 লাখ থেকে তোমার 6 লাখ একর। 1 একর মানে তোমার হচ্ছে 20 বিঘা, বুঝলে। 1 একর মানে তোমার মাফ করবে 3 বিঘা, আর 1 বিঘা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিসাবে তোমার হচ্ছে 20 কাঠা। তাহলে বুঝতে পারছো কত, এখন আরও বেড়েছে, এখন তোমার হচ্ছে সম্ভবত 9 লাখ একর এখন। ইন্ডিয়ান তোমার হচ্ছে রেল, ইন্ডিয়ান আর্মি, তারপরেই তোমার হচ্ছে ওয়াকফের সম্পত্তি। সব থেকে বেশি সম্পত্তি ইন্ডিয়ান রেলের, বুঝলে, ভারতীয় রেলের, তারপরে ইন্ডিয়ান আর্মি, তারপরে হলো তোমার হচ্ছে ওয়াকফ। এবং এই সম্পত্তির মধ্যে আমি তোমার 2006 সালের সাসার রিপোর্ট বলছি, সব থেকে বেশি আছে তোমার ওয়েস্ট বেঙ্গল আর আমাদের ইউপিতে। এই ওয়েস্ট বেঙ্গল আর ইউপিতে তোমার যে সম্পত্তি আছে তাদের ভ্যালু আছে তোমার 1.2 লাখ, মানে এই যে যত ইয়ে আছে সম্পত্তি তার ভ্যালুয়েশন এটা। কিন্তু সেখান থেকে যা রেভিনিউ আসে কত জানো? 163 করোড় পার ইয়ার, মানে বছরে ওই কত 16 লাখ মতো এরকম যেন আসছে, 16 লাখ না 14, হ্যাঁ ওরকমই আসছে, ভাগ করো। তাহলে এত সম্পত্তি, বুঝতে পারছো, সেখান থেকে আসছে কত? মাত্র এত কম টাকা। কেন? তাহলেই বুঝতে পারছো ঘাপলাটা কোথায়, ঘাপলাটা কোথায়, বুঝতে পেরেছো? তখন এইটা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। এবং এই যে সাসার কমিটি গঠিত হয়েছিল না, সোশিও ইকোনো এবং তোমার এডুকেশন দিকে, মানে মাইনরিটিদের এডুকেশন তোমার হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত দিক থেকে উন্নয়ন করার জন্য এই কমিটিটা গঠন করেছে। তা এরাই তোমার হচ্ছে, এদের আরও অনেক রিপোর্ট ছিল, সবটা আমাদের লাগবে না, আমাদের যেটা ওয়াকফ রিলেটেড এইটাই আমরা এখন পড়বো, কারণ আমরা এখন ওয়াকফ জানছি, তাই তো। তাহলে বুঝতে পারছি এত সম্পত্তি এখন 9 লাখ হয়ে গেছে, 9 লাখ করোড় হয়ে গেছে। তাদের বছরে ইনকাম কত? 163 করোড়। মানে তুমি যদি দেখো পার মান্থ তোমার কত? 16 কোটি। সাধারণত মানে যারা বিশেষ করে প্রমোটিংয়ের ব্যবসা করে, এমনি যারা ব্যবসা করে তাদেরই এর থেকে বেশি ইনকাম হয়, বুঝলে। মানে ভালো একটা প্রমোটার, এমনি ছুটকা ছাটকা প্রমোটারের কথা আমি বলছি না, তাহলে বুঝলে। সেরকমই এনডিটিভির একটা রিপোর্ট ছিল 2000 তোমার হচ্ছে সম্ভবত 12তে, এনডিটিভি 27শে মার্চ একটা রিপোর্ট দিচ্ছে, সেটা হলো কর্ণাটকে ওয়াকফের সম্পত্তি তছরূপ, মানে এই নিয়ে ঘাপলা হয়েছে তোমার 2 লাখ কোটির দুর্নীতি হয়েছিল, বুঝলে। 2012 রিপোর্ট, আমি বলছি সে সম্পর্কে। তা কেন সংশোধন করা প্রয়োজন হলো? প্রথমে আসছে করাপশন, তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে করাপশন হয়েছে, নাহলে এত সম্পত্তির থেকে এত কম টাকা আসে না। কিছু জায়গায় ওয়াকফ সম্পত্তি এমনি বিক্রি করে দিয়েছে, কিছু নেতারা নিজেদের নামে করিয়ে নিয়েছে, সেটাও এখন মানে হচ্ছে সেটা নিয়ে। তো যেটা বলছিলাম, এনডিটিভি 27শে মার্চ 2012তে একটা রিপোর্ট করে, যেখানে কর্ণাটকে ওয়াকফ সম্পত্তির 2 লাখ কোটির দুর্নীতি হয়েছে। কত? 2 লাখ কোটির, বুঝতে পারছো কত কোটি। অ্যাকাউন্টেবিলিটি জিরো, মানে কাউকে কোনো জবাবদিহিতা নেই, কারণ এর তো কোনো ডিজিটালাইজেশন রিপোর্ট ছিল না। এখন যেটা বলা হয়েছে যে ডিজিটালাইজেশন রিপোর্ট করতে হবে, এতদিন কিন্তু ছিল না। যে
সাধারণত কি হয়, তোমার যদি কোনো কিছু তুমি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে তুমি জানতে পারো, বা সরকারি বিভিন্ন যাই হোক না তুমি দেখতে পারো, এদের কোনো ডিজিটাল রিপোর্ট নেই যে তুমি সেই সাইটটা বা ওয়েবসাইটটা ভিজিট করে তুমি সেটা দেখতে পারবে। তুমি তুমি দেখতে করতে পারবে না, কারণ এর কোনো ডিজিটাল রিপোর্ট নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। এবং এই বোর্ড শুধুমাত্র মুসলিমদের দ্বারা গঠিত। তাই এরকম তো হতে পারে, দেখো কোনো সাধারণত কিছু হয় তাহলে ডিএমরা থাকে মাথায় বিভিন্ন বোর্ডের, ডিএম সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, পার্সি হতে পারে। তাই এইসব মূলত ছিল। 1995 সালে পিভি নরসিম্হা রাওয়ের যে সরকার, ইনি ওয়াকফ বোর্ডের আরও ক্ষমতা দিয়ে দেয়। কি বলে, ওয়াকফ বোর্ড যা বলবে সেই সিদ্ধান্তই ফাইনাল। তো চলো এখান থেকে ঝামেলাটা শুরু হয়। এইবার 25-এ যা পরিবর্তন হলো সেই সম্পর্কে আমরা জানবো। আমি আবারও বলছি, জাস্ট এটাকে তোমাদের নলেজের জন্য দেখো, আমি কোনো পার্টি পলিটিক্স কোনো সাপোর্টে কারোর নামে কথা বলছি না, কারণ এটা বলা উচিত না। আর আমি জাস্ট বিষয়টা তোমাদের সামনে তুলে আনছি, কি ছিল, কি পরিবর্তন হলো। কেমন, চলো চলো দেখা যাক নতুন ও পুরাতন আইনের পার্থক্য কি। পুরনো আইন কি বলছে, ধরো কোনো ব্যক্তি যদি ওয়াকফ সম্পত্তিকে নিজের বলে দাবি করে, ধরো কোনো একটা ব্যক্তি, তার নাম হলো ফারুক, তার সম্পত্তি ওয়াকফ নিয়ে নিয়েছে। দেখো সব কিছুর মধ্যে ভালো খারাপ থাকে, এটা অন্যভাবে নেবে না। ওয়াকফ নিয়ে নিয়েছে, ফারুক বলছে আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার সম্পত্তিটা নিয়ে নিল। সে কি করলো, ওয়াকফ বোর্ডের কাছে গেল যে হুজুর আমার সম্পত্তি নিয়ে নিয়েছে, আমার ফিরিয়ে দিন আমার সম্পত্তি। ওয়াকফ বোর্ড 1995 সালের আইন অনুসারে ট্রাইব্যুনাল দেখলো, করলো, সে তার দিল, কিন্তু ট্রাইব্যুনাল রায় দিয়ে দিল যে এই সম্পত্তি তোমার না, এটা ওয়াকফের। সে কিন্তু কোথাও চ্যালেঞ্জ করতে পারবে না, তাকে ওখান থেকে বাড়ি চলে আসতে হবে। কিন্তু নতুন আইন কি বলছে, সম্পত্তির মালিক ওয়াকফ ট্রাইব্যুনালের রায় যে কোনো জায়গায় তোমার গিয়ে সে যা আবেদন জানাতে পারবে যে না এই রায়কে আবার পুনর্বিবেচনা করা হোক, বা আমি এই রায় মানি না। তারপর দ্বিতীয় নম্বর কি বলছে, ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত প্রথমে ফাইনাল ধরা হতো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু নতুন আইন বলছে কি, তোমার না, ট্রাইব্যুনাল যেমন আছে সে তোমার রায় দেবে, ঠিক আছে দিক, কিন্তু তোমার যদি রায় পছন্দ হলো না, কোনো সমস্যা নেই, তুমি সুপ্রিম কোর্টে চলে যাও, তুমি হাইকোর্টে চলে যাও। সম্পত্তির অধিকার এখন, যদিও আগে ওটা মৌলিক অধিকার ছিল, 31 নম্বর ছিল, কিন্তু সেটা এখন তোমার হচ্ছে 300 মানে 300 একটা সাধারণ আইনি অধিকার, কিন্তু সেটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত, মৌলিক অধিকার না থাকলেও তোমার সম্পত্তির অধিকার আছে, সেটা তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে আবেদন করতে পারবে। এবার কোনো জমিতে মসজিদ বা অন্য কোনো ইসলামিক বা তোমার ধর্মীয় কার্যকলাপ আচরণ যদি পালন করা হয়, সেটা অটোমেটিক কিছু বছর পরে ওয়াকফের মধ্যে চলে যেত, কিন্তু এবার সেটা আর হবে না। এবার কি হবে, ধর্মীয় কাজ হচ্ছে ভালো, কিন্তু সে যদি ওয়াকফ দাবি করে, তাহলে সেই দান, ওয়াকফ সম্পত্তি মূলত দানের সম্পত্তি, কেউ দান করেছে, সেই দানের প্রমাণ ওয়াকফ বোর্ডকে দিতে হবে যে না এই যে এই দানটা অমুক ব্যক্তি দিয়ে গেছেন, তাহলে এটা ওয়াকফ সম্পত্তি, কারণ প্রমাণ দিতে হবে। আগে সেটা করা লাগতো না, এইটা চেঞ্জ হয়েছে। এবার তোমার হচ্ছে রাজ্য বা কেন্দ্র যেই ওয়াকফ কাউন্সিল বোর্ডগুলো গঠিত হয়েছে, সেখানে কোথাও মহিলাদের কোনো প্রকার কার্যক্রমে অংশগ্রহণ দেওয়া হতো না। দেখো আমরা একে অন্যের পরিপূরক। তুমি যদি দেখো যে জায়গাতে, মানে আমাদের এখনো ভারতে অনেক ধর্মীয় গোড়ামি আছে, সে সব ধর্মের মধ্যেই থাকে। এই মেয়েদেরকে এখন তো তাও দেরি করে বিয়ে, আগে তো সব 15-16 বছর হলেই বিয়ে দিয়ে দিত, তাও আমি বেশি বললাম। সেই সমাজ কিন্তু অত পিছিয়ে, কারণ পুরুষ তো 50-50-ও কম, এখন পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, মেয়ে পাওয়া যাচ্ছে না, বুঝলে, পাওয়া যাচ্ছে মানে সে আবার একটু মানে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে। মানে পুরুষ যদি হাফ মানে তুমি যদি একটা কাজ করো, তুমি 50% করো আর 50% না করো, তাহলে সেই কাজটা তোমার পূর্ণ হবে না। ঠিক তেমনই কোনো সমাজের যদি শুধু পুরুষরাই কাজ করে, মহিলারা বসে থাকবে, তাহলে সেই সমাজ এগোতে পারবে না। তুমি দেখো না বিদেশে সবাই কাজ করছে, এবং সবার কাজ করা উচিত। তার জন্যই কেন্দ্র রাজ্যের কোথাও ওয়াকফে মহিলাদের অনুমতি দেওয়া হতো না, কিন্তু এবার থেকে মহিলারাও সেই সুযোগটা পাবে। বুঝতে পেরেছো, এবার থেকে মহিলারাও সেই সুযোগটা পাবে। এই ছিল পার্থক্য। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ এইটা নিয়ে বেশি জল ঘোলা কেউ করো না, থাকো, কারণ তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তোমার মায়ের কোল খালি হবে, বুঝলে। তার জন্য এমন কিছু করো না যেটা আমাদের শান্তি বিঘ্নিত হোক। আমরা সবাই মিলেমিশে থাকবো। সবার কাছে হাত জোড় করে আবারও বলছি, ঠান্ডা থাকো সবাই, কেমন। তো চলো আজকে অবধি, এবং তোমরা যদি কম্পিটিটিভ রিলেটেড পড়ালেখা করতে চাও, তাহলে আমাদের হিস্ট্রি ইনসাইড ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন আমরা বিভিন্ন ক্লাস ফ্রিতে দিই। সকাল 7টা 15 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, 11টা 15 থেকে আমার
আর্টসের একটা ব্যাচ চলছে এবং 9টা থেকে 9টা তোমার হচ্ছে রাত 9টা থেকে সায়েন্সের ব্যাচ চলছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য 9476429107 এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো, অটোমেটিক্যালি গ্রুপ লিঙ্ক চলে যাবে। বা হিস্ট্রি ইনসাইট টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, বা শোভন স্যার, SHOVN শোভন স্যার। তা চলো, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। কেমন?